মুক্তিযুদ্ধের অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা তালিকা করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ হাইকোর্টের। 2025 সালের মধ্যে সব নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র, একনেকে 1800 কোটি টাকা প্রকল্প অনুমোদন। দেশে করোনা শনাক্ত 4.5 লাখ ছাড়ালো, আরও 32 জনের মৃত্যু। লকডাউন নয়, কঠোর হবে সরকার। মানসিক রোগীদের চিকিৎসা প্রশ্নবিদ্ধ, গাইডলাইন অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের, নজরদারি বাড়ানোরও আহ্বান। এবং নতুন মন্ত্রিসভা সদস্যদের নাম ঘোষণা বাইডেনের, যথাযথ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে সম্মত ট্রাম্প। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সংবাদ শোনা। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার একুশে সংবাদে আপনাদের সাথে আছেন রাজনীতি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। চলে গেলেন প্রান্তজনের কলম সৈনিক, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান। মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও আগ্নেয়াস্ত্রগুলো জাতীয় ঐতিহ্য হিসেবে কেন সংরক্ষণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 6 মাসের মধ্যে অস্ত্রীয় তালিকা প্রতিবেদন দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র আগ্নেয়াস্ত্রগুলো অপ্রচলিত, পুরনো ও অকার্যকর উল্লেখ করে সরকার বিক্রি করতে চায়। প্রাচীন নিদর্শন ও স্মৃতিচিহ্ন হিসেবে অস্ত্রগুলো কিনে নিতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের 2টি ও সুইজারল্যান্ডের একটি অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের অস্ত্র বেচতে চায় সরকার শিরোনামে গত 5 অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওই অস্ত্র সংরক্ষণের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেদাই খান পান্না ও আইন ও সালিশ কেন্দ্র। মঙ্গলবার শুনানি শেষে হাইকোর্টে বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দেন। মুক্তিযুদ্ধের অস্ত্রগুলো বিক্রির উদ্যোগ এবং নেওয়া যাতে বন্ধ হয় এবং সাথে সাথে স্টে এবং ইনজাংশন দিয়েছে এবং এইটার 6 মাসের মধ্যে আপনার যে অস্ত্রগুলো কোথায় কী অবস্থায় আছে সেইটার রিপোর্ট দিতে বলেছে। পাশাপাশি অস্ত্রগুলো বিক্রি ও হস্তান্তর কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়া অস্ত্রগুলো ঐতিহ্য হিসেবে সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এই বিষয়েও রুল দেওয়া হয়েছে। এইগুলোর মধ্যে মুক্তিযোদ্ধাদের স্মৃতি এবং এই যে স্মৃতিগুলো যদি থাকে তাহলে আমাদের দেশের নতুন প্রজন্ম যারা আছে তারা এটা দেখে আমাদের মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। প্রতিরক্ষা সচিব, অর্থ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বাণিজ্য সচিবকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সরকারি প্রকল্প শেষ করতে না পারলে নতুন কাজ পাবে না। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এমন অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া 2025 সালের মধ্যে সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে 1805 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুরুশকুল বিশেষ আশ্রয়ন সহ 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সভা শেষে অনুমোদিত প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব। ব্যাখ্যা করেন প্রকল্প সংক্রান্ত প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন। তো এইসব প্রতিষ্ঠান যারা কতগুলো কাজ পেয়েছে, কাজ সময় মতো শেষ করেছে কিনা, কোন সময় শেষ করেছে তার একটা তালিকা কনসার্ন সব মন্ত্রণালয় তৈরি করবে এবং এটা প্রকাশ করতে হবে এবং তারা সময় তার কাজ কতগুলো করছে, কাজ শেষ করলেই পরের কাজ পাবে, এরকম একটা নির্দেশনা দিয়েছেন। যাতে আমাদের দুটা উদ্দেশ্য, একটা হলো যে আমাদের নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠবে এই নির্মাণ কাজের জন্যে, দ্বিতীয়ত আমাদের
সময় মতো আমাদের নির্মাণ কাজগুলো শেষ হবে। 2025 সালের মধ্যে সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে অনুমোদিত প্রকল্পের বিস্তারিত জানান সচিব। এনআইডি রেজিস্ট্রেশন সকলের আইডেন্টিটি থাকে সেটা নিশ্চিত করতে হবে, শুধু ভোটার লিস্টই নয়। এবং এটা একটা যেখানে এই কাজটা হলে সমন্বিত হয়, সবার জন্য সুবিধা হয় এবং এফিসিয়েন্টলি করা যায়, সেরকম একটা প্রতিষ্ঠানে এটা ম্যানেজ করার জন্য উনি দায়িত্ব দিয়েছেন। একনেকে অনুমোদিত 10,702 কোটি টাকার 7 প্রকল্পে সরকারি অর্থায়ন থাকছে 6,459 কোটি 27 লাখ টাকা, আর বৈদেশিক ঋণ সহায়তা থাকবে 4,242 কোটি 96 লাখ টাকা। এটা শুধু ভ্যাকসিন আমদানি নয় এবং অনেক সংখ্যক মানুষকে দিতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে একনেকে অনুমোদন পাওয়া নতুন প্রকল্পের প্রতিটি শিশুকে ইউনিক আইডি দেওয়া হবে, জানিয়েছেন এনআইডি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আইডিএ দ্বিতীয় পর্যায়ের প্রকল্প একনেক সভায় অনুমোদন ও প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন এনআইডি ডিজি। বলেন, যারা ভোটার নয় এমন 10 বছর বয়স থেকে 17 বছর বয়সীদেরকে দেওয়া হবে পেপার লেমিনেটিং কার্ড। মোট 11টি কার্যক্রম সামনে রেখে দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে তা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মূল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। আমাদের একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তাকে ইউনিক আইডি নাম্বার প্রদান করব এবং সেটার জন্য কিন্তু আমরা সার্ভারের সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সার্ভার অলমোস্ট উই আর রেডি। দেশে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেল 4.5 লাখ। গত 24 ঘন্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 32 জনে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 6,448 জনের। শনাক্ত বিবেচনায় একদিনে প্রতি 100 নমুনায় 14.85% এবং এ পর্যন্ত শনাক্তের হার 16.86%। আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্ট। 262তম দিনে দেশে 117টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 15,018 জনের। এতে নতুন করে শনাক্ত হয়েছেন 2,230 জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা 4,51,990। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি, 53.07%। সবচেয়ে কম ময়মনসিংহে 2.05%। নতুন 2,266 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,66,877 জন। মোট মৃত্যুর হার 1.43% এবং সুস্থতার হার 81.17%। তবে লকডাউন আসছে কিনা সচিবালয়ে এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রোগ নিয়ন্ত্রণে সরকার কড়াকড়ি আরোপ করবে। জরিমানা দিতে হবে, তারা মাস্ক পরবে না, এ বিষয়টা এখন স্পষ্ট পরিষ্কার। প্রাইম মিনিস্টার ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। সিদ্ধান্ত এমনও হতে পারে শেষ পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে যদি রেস্ট্রিকশন আরোপ করতে হয় সেটাও করবে। শীতের মধ্যে করোনার বিস্তার কমাতে মাস্ক ব্যবহারে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশে মানসিক রোগীদের চিকিৎসা প্রশ্নবিদ্ধ। সম্প্রতি জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের মৃত্যুতে সে প্রশ্ন আরও জোরালো হয়েছে। মারধর নয়, আন্তর্জাতিক গাইডলাইন মেনে সেবা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া মানসিক হাসপাতাল ও মাদক নিরাময় কেন্দ্রে নজরদারি বাড়ানোর আহ্বান তাদের। মাদকাসক্ত ও মানসিক স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে স্মৃতিমণ্ডলে 5 পর্বের ধারাবাহিকে 3য় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন ইয়াকুব হোসেন লিটন। রাজধানীর আদাবরে মাইন্ডেড হাসপাতালের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ। পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে টেনে হিচড়ে এই কক্ষে ঢুকিয়ে এভাবেই মারধর করে হাসপাতাল কর্মীরা। চিকিৎসা নিতে এসে নির্মম হত্যার শিকার হতে হলো 31তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া আনিসুল করিমকে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই। মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের লাইসেন্স নিয়ে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা দিচ্ছিল মাইন্ডেড। আনিসুল করিম হত্যার পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। এই ঘটনাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দেশের মানসিক চিকিৎসার চিত্র। যেহেতু আমাদের কাছে তারা লাইসেন্সই নেয়নি। হ্যাঁ, তদন্ত প্রতিবেদন আসছে যে এখন আমার এই দিচ্ছে, আমি চিঠি করবো, চিঠি করে আমার নামটা করাবো। আনিসুল করিমের মৃত্যু তদন্তে গঠিত কমিটির সদস্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হিলাল উদ্দিন আহমেদ জানান, যে পদ্ধতিতে শান্ত করার চেষ্টা করা হয়েছে তা অমানবিক। মানসিক রোগের লক্ষণ উত্তেজনাকে প্রশমিত করার জন্য
আমাদের কিন্তু কিছু বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি রয়েছে, আন্তর্জাতিক গাইডলাইন রয়েছে। শারীরিকভাবেও কিন্তু শান্ত করার নিয়ম আছে, মোটা চাদর বা কোনো কিছু দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে হবে। যে ঘটনাটির কথা বললেন সেখানে তাকে সেই আন্তর্জাতিক নিয়ম বা সেই গাইডলাইন বা মানবিকভাবে তাকে যে শান্ত করার প্রচেষ্টা কোনোটাই ছিল না, সেটি সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছে। অনুমোদনহীন হাসপাতাল ও চিকিৎসা সেবার মান তদারকিতে স্বাস্থ্য অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ তদারকির তাগিদ এই বিশেষজ্ঞের। মানসিক রোগীদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বেশি, মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে মানসিক রোগের প্রবণতা বেশি, ফলে দুটোকে খুব মোটা দাগে আলাদা করার সুযোগ নাই বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর উভয়ের তদারকিটা যদি জোরদার হয় তাহলে কিন্তু আমাদের এই হাসপাতালগুলোর মানটা ভালো হবে। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক রোগী ও মাদকাসক্তদের চিকিৎসা পদ্ধতি ভিন্ন ও চ্যালেঞ্জিং। এ দুটো চিকিৎসা পদ্ধতিকে এক না করে সঠিক নিয়মে সেবা নিশ্চিত করতে হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। চলে গেলেন সিনিয়র সাংবাদিক, মুক্তচিন্তার প্রতীক খন্দকার মনিরুজ্জামান। দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মনিরুজ্জামান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাহত সাংবাদিক সমাজও। মুশফিকা নাজনের রিপোর্ট। দেশ কার্যকর করবে যেই শক্তিগুলো, সাংবাদিকদের সবার কাছে তিনি ছিলেন প্রিয় মনির ভাই। দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন তিনি। কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মনিরুজ্জামান সাপ্তাহিক একতার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। সেই থেকে আর থামেনি তার কলম। সাম্প্রদায়িকতা, স্বৈরশাসন, সামরিক শাসন, এর আগে তিনি ছাত্র ও শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই মৌলবাদ, সেই ধারার বা সেই চেতনার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। হঠাৎ জ্বরে আক্রান্ত হন। এরপর করোনা পজিটিভ হওয়ায় শান্তিনগরে নিজ বাসায় ছিলেন মনিরুজ্জামান। শারীরিক অবস্থার অবনতি হলে 31শে অক্টোবর তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে যান না ফেরার দেশে। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এই কৃতি সন্তানের প্রতি বিনম্র শ্রদ্ধা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস। রায়ের পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী 1 ডিসেম্বর রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এদিন রায় ঘোষণা করবেন। গত বছর 11 জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের শুনানি শেষে রিভিউ আবেদনটির রায় অপেক্ষমান রাখেন। তার আগে রিভিউ শুনানিতে সর্বোচ্চ আদালত 5 অ্যামিকাস কিউরির বক্তব্য শোনেন। 2001 সালে সাভারের ব্যবসায়ী জামান হত্যা মামলায় 2 আসামির আপিল শুনানি শেষে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চ যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস রায় প্রদান করেন। আমার বক্তব্যে আমি স্পষ্ট বলছি যে যাবজ্জীবনের যে রায়টা দিয়েছেন, যাবজ্জীবন অর্থ যে আজীবন কারাদণ্ড, এটা সঠিক আছে। একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামি আমাদের ফৌজদারি কার্যবিধি 35A-তে রিমিশন পায়, জেল কোর্ট রিমিশন পায়। সেই ক্ষেত্রে 30 বছর ধরে 30 বছর থেকে রিমিশন পেয়ে আসামি বের হয়ে যায়। ঢাকার বায়ু দূষণ রোধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আগামী 30 দিনের মধ্যে জানাতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ সময়ের মধ্যে যাতে বায়ু দূষণ না বাড়ে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ রায় দেন। এর আগে পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দাখিল করে হাইকোর্টে। সেখানে হাইকোর্টের নির্দেশে কি কি পদক্ষেপ নিয়েছে তা অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিল করে কমিটি। এর আগে বায়ু দূষণ রোধে 9 দফা নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। জনস্বার্থে ঢাকার বায়ু দূষণ রোধে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস নামে একটি সংগঠন। পরিবেশ অধিদপ্তর অন্য সকল স্টেক যে অর্গানাইজেশন আছে, স্টেক হোল্ডার্স আছেন বা এই কমিটিতে যাদেরকে রাখা হয়েছে, যারা রেসপন্ডেন্টস আছেন, তাদের সবার সাথে সমন্বয় করে সকল রেসপন্ডেন্টস এই রিট পিটিশনের ওনারা আগামী 30 দিনের মধ্যে তাদের যে অগ্রগতি থাকবে সেই অগ্রগতির প্রতিবেদন ওনারা মহামান্য আদালতে পৃথকভাবে ওনারা দাখিল করবেন। জামালপুরের দেওয়ানগঞ্জের সালিশি বৈঠকে 85 বছরের বৃদ্ধের সঙ্গে 12 বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জামালপুরের ডিসি, এসপি ও দেওয়ানগঞ্জের ওসিকে ঘটনা তদন্ত করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই এলাকার ৫ম শ্রেণীর শিক্ষার্থীর সঙ্গে শাহিনের শারীরিক সম্পর্ক হলে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ১৬ নভেম্বর স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় মাতব্বররা এই বিষয়ে সালিশ বৈঠক করেন। সালিশে শাহিনকে 10টি দৌড়া মেরে তার কর্মকাণ্ড দায় চাপিয়ে দেওয়া হয় 85 বছরের বৃদ্ধ দাদার উপর। পরে দাদা মহির উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী কিশোরের বিয়ে দেন স্থানীয় মাতব্বররা। তদন্ত করে প্রতিবেদন রবিবারের মধ্যে ওনারা জমা দিতে বলেছেন এবং সেই সাথে শিশুর নিরাপত্তা বা আইনানুগভাবে যে পদক্ষেপ গ্রহণ করা সেটা অব্যাহত রাখতে ওনারা আমাদের নির্দেশ দিয়েছেন। তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় সামনের দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগোতে চায় ভারত। তথ্য প্রযুক্তি বিভাগ পরিদর্শনের সময় কথা বলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন 12টি হাইটেক পার্কের কার্যক্রমে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। শুধু আঞ্চলিক নয়, পুরো বিশ্বের বাজারে জায়গা করে নিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও বাংলাদেশ ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ কেন্দ্রে অনুদান প্রদানের বিষয়ও নিশ্চিত করেন তিনি। Historically friendly countries, we should find ways in which we can leverage the rapid growth of our youth and our tech industry to create new products, new opportunities, including for new cooperation in the global space where ICT policies and ICT rules are being framed. So our partnership even there would be very important, not just at home, but also abroad, where the new standards, new norms are being set. রাজধানীর ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে 96% ব্যর্থতা রাজুকের। এক্ষেত্রে শুধু জরিমানা করে ব্যর্থতার দায় এড়ানো যায় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনাবিদরা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। এছাড়া বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপে আরও পরিমার্জন জরুরি বলেও মত দিয়েছেন স্থপতিরা। মফিউর রহমানের রিপোর্ট। রাজুকের প্রকাশ করা ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনার খসড়া নিয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের এই সংবাদ সম্মেলন। মূল প্রবন্ধে বেশ কয়েক দফা সুপারিশমালা তুলে ধরেন স্থপতি জালাল আহমেদ। বাসযোগ্য নগরের জন্য জনঘনত্ব বিন্যাস, ব্লক উন্নয়ন, জলাশয় ব্যবহার ও সংরক্ষণ সহ বেশ কিছু সুপারিশ করা হয়। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, রাস্তার ন্যূনতম প্রশস্ততা নির্ধারণ, অবৈধ নির্মাণ অনুমোদন বাতিল, গাড়ি পার্কিং ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়। সাধারণ জলস্রোতকে শর্ত সাপেক্ষে ভূমি ব্যবহার পরিবর্তন ও স্থাপনা অনুমোদনের যে প্রস্তাবনা রাখা হয়েছে তা আইন, আদালতের আদেশ ও জনস্বার্থ পরিপন্থী। খোলা জায়গা রেখে বাড়ি করার পরামর্শ দেন কেউ কেউ। আমরা বেড়ে যাচ্ছে, শহরে কাজ করতে লোক আছে, তাদেরকে আসতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সকে ঢুকতে দিতে হবে। নতুন পরিকল্পনায় জনগণের মতামত না নেয় ক্ষোভও জানান পরিকল্পনাবিদরা। একটা বস্তিবাসী বক্তব্যটা কোথায় দেবে আমি পাইনি, তার কি কোনো বলার নাই? সে তো ঢাকা শহরের 40% জনগণই এখন বস্তিতে থাকছে। ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের নিয়ন্ত্রণ না থাকার অভিযোগ আসে সংবাদ সম্মেলন থেকে। ড্যাপের খসড়াটিতে আরও পরিমার্জনেরও তাগিদ দেওয়া হয়। উঁচু ভবনের দোষ না, অনিয়মের দোষ। রাজুক বলছে তার 100% ভবনের 96% ভবন অননুমোদিত অথবা অনুমোদন ব্যর্থ করেছে। তাদের বিরুদ্ধে যদি কোনো কিছু না থেকে এখানে বলা হয় অর্থের বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হবে, আপনি আমি মেনে নিব। এসডিজি লক্ষ্য অর্জন এবং ঢাকাকে বাসযোগ্য ও উন্নত নগর হিসেবে গড়তে সঠিক পরিকল্পনার বিকল্প নেই বলেও মত দেন স্থপতিরা। নতুন নগরায়ণ কি করে হবে তার কোনো নির্দেশনার মধ্যে নাই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় নগরবাসীর বড় একটা অংশ ইচ্ছায় বা অনিচ্ছায় পড়ছে মাস্ক। এতে সুফল মিলছে ফুসফুসের শ্বাসকষ্টজনিত কয়েকটি জটিল রোগের। চিকিৎসকরা বলছেন গেল বছরের তুলনায় এবছর অক্টোবরে সর্দি, কাশি, অ্যাজমা রোগের হার নেমে এসেছে প্রায় অর্ধেকে। করোনা তো বটেই, ভবিষ্যতেও বক্ষব্যাধির জটিলতা এড়াতে মাস্ক পরার চর্চা ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একটি মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব, কিন্তু এত প্রচার প্রচারণা সত্ত্বেও প্রত্যেকটি মানুষের মাস্ক পরা নিশ্চিত করা যায়নি। চিকিৎসকরা বলছেন যদি মাস্ক পরা নিশ্চিত করা যায় তাহলে বক্ষব্যাধি থেকেও যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি রক্ষা পাওয়া যাবে মরণব্যাধি করোনা থেকেও। যতদিন পর্যন্ত না এই বায়ু দূষণ ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে।
রাতারাতি বদলাবে না বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা। গেল মার্চ থেকে কোভিড-19 সংকটে পুরোটা সময় জুড়ে মাস্ক পরেছেন নগরবাসীর বড় একটা অংশ। দূষিত বায়ু কিংবা জীবাণু হতে ফুসফুসকে রক্ষা দেয় মাস্ক। ফুসফুসের ক্যান্সার হোক, অ্যাজমার উপসর্গ বেড়ে যাওয়া বা সিওপিডি হোক, সকল রোগের প্রশমনে এটি সহায়ক। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে গেল অক্টোবরে বহির্বিভাগে সর্দি, কাশি, অ্যাজমা সহ শ্বাসকষ্টজনিত রোগী এসেছিল ১৩,০০০। একই সময়ে এবছর তা কমে দাঁড়িয়েছে ৮,৫০০-এর মতো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলায় এ পরিবর্তন। কমার কারণ হলো ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি, হাত ধোয়া, মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা, কিছু কিছু রোগের যে এক্সাজারবেশন হয় ঋতুভিত্তিক, সেটা এবার একটু কম হয়েছে। একদিকে দূষিত বায়ু, তার উপর মহামারীর কাল কাটবে কবে এখনো তা সবার অজানা। তাই স্বাস্থ্য সুরক্ষা আপাতত মাস্কই হতে পারে রক্ষা কবচ। শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর সর্বশেষ মানুষটির ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত মাস্কই ভ্যাকসিন। সেটা যেই মাত্রায় আমাদেরকে নিয়ম প্রোটেকশন দিবে, পৃথিবীর চলমান গবেষণার কোনো ভ্যাকসিন সেই মাত্রার প্রোটেকশন দেয় না। দেশে প্রায় ১ কোটিরও বেশি মানুষ অ্যাজমায় এবং ৬১ লাখ মানুষ ভুগছে ক্রনিক ব্রঙ্কাইটিসে। ফুসফুসের সংক্রমণজনিত এসব জটিল রোগের জন্য দায়ী বায়ু দূষণ। তাই মাস্ক পরাকে অভ্যাসের মধ্যেই আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনীহা এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতির অভাবে আটকে আছে এসএমই খাতে অর্থায়নের অগ্রগতি। আর এতে করে বাধাগ্রস্ত হচ্ছে এই খাতের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন প্রক্রিয়া। মঙ্গলবার এসএমই খাতে অর্থায়ন নিয়ে এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এমন মত দেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসানের রিপোর্ট। এসএমই খাতের জন্য ঋণের সুযোগ এবং কর্মসংস্থানে এর প্রভাব নিয়ে যৌথ গবেষণা করে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি এবং গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট। ২০১৯ সাল পর্যন্ত আইডিএলসির ৭৮২ এসএমই ঋণ গ্রহীতার উপর পরিচালিত এই গবেষণার ফল বলছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নতুন কর্মসংস্থান সৃষ্টির হার ১০৫%-এরও বেশি। খেলাপি ঋণের হার খুবই কম। এদিকে সরকারের প্রণোদনা প্যাকেজে এসএমই খাতের জন্য বরাদ্দ রয়েছে ২০,০০০ কোটি টাকা। এই তহবিল থেকে এখনো পর্যন্ত বিতরণ হয়েছে ৩০%-এর কিছু বেশি। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলো এসএমইর বদলে বড় বড় ঋণ গ্রহীতাদের প্রতি বেশি আগ্রহী। এজন্য এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদিচ্ছার পাশাপাশি তাদের প্রস্তুতির অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ব্যাংকগুলোর যে গভর্নেন্স এবং বোর্ড অফ ডিরেক্টরসের যে আপনার যে স্বচ্ছতা, সেইটাও এনশিওর না করলে বড় আকারে এসএমই ফাইন্যান্সিং করা যাবে না। সো এটা একটা বড় সাবজেক্ট, কেন করা যায় না, এবং এই একটা এসএমই ফাইন্যান্সিং এর এফেক্টিভ টিম এবং সিস্টেম তৈরি করতে মিনিমাম 5 ইয়ার্স লাগে। যেসব প্রতিষ্ঠানের এসএমই অর্থায়নের প্রস্তুতি নেই, তাদের পক্ষে ৯% সুদে অর্থায়নের বাধ্যবাধকতা মানাও দুষ্কর বলছেন বিশেষজ্ঞরা। যদি লোন গ্যারান্টি স্কিমটাও আসে, তাহলে কিন্তু আমার মনে হয় যে ৯%-এ হয়তো ভালো ব্যাংকগুলো যারা এসএমই খাতে সাথে সম্পৃক্ত তারা হয়তো পারবে, কিন্তু নতুন করে কোনো ব্যাংকের পক্ষে এখানে এসে এই ৯% ইন্টারেস্ট রেট অপারেট করতে তারা পারবে না, কারণ তাদের কস্ট অফ ম্যানেজমেন্টটা বেশি হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে কস্ট অফ ফান্ডিংটাও। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ফলে বড় প্রতিষ্ঠানগুলো সাবকন্ট্রাক্টিং করতে গেলে গুনতে হয় বাড়তি ভ্যাট, ফলে বাড়তি চাপে পড়েছে এসএমই খাত। এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে অ্যাডভান্স স্টেট ভ্যাট এবং ভ্যাটের ক্ষেত্রে এই ক্যাসকেডিং অফ নতুন আইনে যেটা করা হয়েছে ২০১২ সালের আইনের নাম করে ১৯ সালে যেটা করা হয়েছে, সেটা এসএমই খাতকে কখনোই সাপোর্ট করে না এবং এসএমই খাতকে বিশালভাবে ব্যাহত করবে। প্রযুক্তি নির্ভর এসএমই ফাইন্যান্সিং হলে অর্থায়নের খরচ আরো কমবে। এ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। এবার জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নতুন বছরের শুরুতে দুবাই ও আবুধাবি ফ্লাইট চালু করবে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। সংবাদ সম্মেলনে ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাউদ্দিন আহমেদ জানান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ রুটেও ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক রুটগুলোতে নির্বিঘ্ন করতে ইউএস বাংলার বহরে আরও দুটি বোয়িং 737-800 এয়ারক্রাফট যুক্ত করা হবে। সংবাদ সম্মেলনে ইউএস বাংলার পরিচালক ফ্লাইট অপারেশন ক্যাপ্টেন নুরুদ্দিন মাসুদ, ক্যাপ্টেন সাদাত সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে আছে 4টি বোয়িং 737 এয়ারক্রাফট, আছে 3টি -8, 6টি ATR 72 বিমান, যা অত্যাধুনিক একটি বিমান, আমরা 3rd জেনারেশনের একটা বলে থাকি, এবং আমাদের সংযোজনের পথে আছে আরও 3টি ATR বিমান। সংবাদ শেষ করবে একটি ঘোষণা দিয়ে। 27 নভেম্বর থেকে 21 টেলিভিশনের সংবাদ সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল 9টা, বেলা 12টা, দুপুর 2টা, বিকাল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, রাত 11টা ও রাত 1টায়। এছাড়া সন্ধ্যা 6টায় প্রচার করা হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ। এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। মুক্তিযুদ্ধের অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা তালিকা করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা নির্দেশ হাইকোর্টের। 2025 সালের মধ্যে সব নাগরিকের জন্য জাতীয় পরিচয়পত্র, একনেকে 1800 কোটি টাকার প্রকল্প অনুমোদন। দেশে করোনা শনাক্ত 4.5 লাখ ছাড়ালো, আরও 32 জনের মৃত্যু। লকডাউন নয়, কঠোর হবে সরকার। মানসিক রোগীদের চিকিৎসা প্রশ্নবিদ্ধ, গাইডলাইন অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের, নজরদারি বাড়ানোরও আহ্বান। নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা বাইডেনের, যথাযথ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের সম্মত ট্রাম্প। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekusha24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।